1971 সালে 16 ডিসেম্বর ঘড়িতে তখন বিকেল 4:31। ঢাকার রেসকোর্স ময়দান। পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান টাইগার খ্যাত লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি তার 93,000 সৈন্যসহ মাথা নিচু করে আত্মসমর্পণ করলেন। বিশ্ব মানচিত্রে জন্ম নিল নতুন এক রাষ্ট্র, নাম বাংলাদেশ। কিন্তু বিজয়ের এই গৌরবোজ্জ্বল মূর্তিটিকে ঘিরে গত 5 দশকে বেশ কিছু প্রশ্ন বারবার সামনে উঠে এসেছে। 1 নম্বর প্রশ্ন যেরকম আসে, আত্মসমর্পণের দলিলে কেন ভারতের নাম ছিল, কেন সেখানে বাংলাদেশের নাম মুখ্য ছিল না? 2 নম্বর প্রশ্ন যেরকম আসে, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজে ওসমানী কেন সেই ঐতিহাসিক মুহূর্তে সেখানে উপস্থিত ছিলেন না? এবং 3 নম্বরে যেরকম আসে, 1947 থেকে 1971 সাল পর্যন্ত ঠিক কতটা ভয়াবহ অর্থনৈতিক শোষণের কারণে এই যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। আজকের ভিডিওতে আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং ঐতিহাসিক দলিল, জেনেভা কনভেনশন এবং উভয় পক্ষের জেনারেলদের লেখা বই থেকে উত্তর খোঁজার চেষ্টা করব। তো চলুন শুরু করি। 16 ডিসেম্বরের ঘটনা বোঝার আগে আমাদের একটু পেছনে তাকাতে হবে। অনেকে মনে করেন বাংলাদেশ হয়তো ঐতিহাসিকভাবে একটি দরিদ্র, দুর্যোগপ্রবণ অঞ্চল ছিল, কিন্তু ইতিহাস আসলে কি বলে? ইতিহাসবিদ উইলিয়াম ডালরিম্পল তার দ্য অ্যানার্কি বইয়ে দেখিয়েছেন 1700 খ্রিস্টাব্দেও সমগ্র বিশ্বের জিডিপির প্রায় 12% আসতো একা বাংলা থেকে। ডাচ এবং ফরাসি বণিকরা বাংলাকে বলতেন দ্য প্যারাডাইস অফ নেশনস। তাহলে প্রশ্ন হচ্ছে, সেই ধনী বাংলা কিভাবে নিঃস্ব হয়ে গেল? ব্রিটিশদের লুটপাটের পর 1947 সালে শুরু হয় পশ্চিম পাকিস্তানের শোষণ। অর্থনীতিবিদরা একে বলেন টু ইকোনমিক থিওরি। আসুন কথা না বাড়িয়ে কিছু ডেটা দেখা যাক। 1950 থেকে 1970 সাল পর্যন্ত পাকিস্তানের মোট রাজস্ব আয়ের 60 থেকে 70% আসতো পূর্ব পাকিস্তান থেকে, মূলত পাট রপ্তানি করে। অথচ উন্নয়ন বাজেটের 70%ই খরচ করা হতো পশ্চিম পাকিস্তানে। আমি এই ডেটাগুলোর যে সোর্স, সেগুলোর লিঙ্ক অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা দেখতে পারেন। 2 নম্বর, পূর্ব পাকিস্তানের টাকায় পশ্চিম পাকিস্তানে শিল্পায়ন করা হতো, আর পূর্ব বাংলাকে রাখা হতো কেবল কাঁচামালের যোগানদাতা হিসাবে। অর্থাৎ 1971 সালের যুদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা আসলে কিন্তু ছিল না। এটি ছিল একটি ধনী অঞ্চলকে অভ্যন্তরীণ উপনিবেশ বানিয়ে ফেলার বিরুদ্ধে চূড়ান্ত বিস্ফোরণ। অর্থনৈতিক বঞ্চনা থেকে শুরু হওয়া এই সংগ্রাম 1971 সালে এসে যুদ্ধে রূপ নেয়। কিন্তু এটি কি ছিল ভারত পাকিস্তানের মধ্যযুদ্ধ, নাকি বাংলাদেশের সাথে পাকিস্তানের মিলিটারি বাহিনীর মুক্তিযুদ্ধ? এই উত্তরটি যদি আমি আইনগতভাবে এবং ইতিহাসের উপর ভিত্তি করে দেই, তাহলে বলতে হবে আসলে উভয়টিই ছিল। যেমন ধরুন, প্রথম পর্যায়ে অর্থাৎ 1971 সালের 25শে মার্চ থেকে 3 ডিসেম্বর 1971 পর্যন্ত এটি শুধুমাত্র ছিল বাংলাদেশের সাথে পাকিস্তানি মিলিটারি বাহিনী, অর্থাৎ বাংলাদেশের মুক্তিবাহিনীর সাথে পাকিস্তানি মিলিটারি বাহিনীর একটি যুদ্ধ। এই সময় পর্যন্ত এটিকে বলা যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ। আন্তর্জাতিক পরিভাষায় বা পাকিস্তানের দৃষ্টিতে যদি দেখি, তাহলে এটাকে বলা যায় সিভিল ওয়ার। ভারত তখনও কিন্তু সরাসরি যুদ্ধে জড়ায়নি, তারা শুধু মুক্তিবাহিনীকে লজিস্টিক্যাল সাপোর্ট দিচ্ছিল। দ্বিতীয় পর্যায়ে 3 ডিসেম্বর 1971 থেকে 16 ডিসেম্বর 1971 পর্যন্ত এটি ছিল একই সাথে ভারত পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তানের মধ্যে যুদ্ধ। এর কারণটি হচ্ছে 3 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান ভারতের পশ্চিমাঞ্চলীয় যে বিমান ঘাঁটিগুলো, যেমন অমৃতসরে ছিল, লাঙ্গওয়ালে ছিল, পাঠানকোটে ছিল, সেগুলোতে অপারেশন চেঙ্গিস খান চালায়। যারা বলিউডের বর্ডার মুভিটি দেখেছেন, এই মুভির যেই যুদ্ধের যে প্রেক্ষাপটটা, এটা কিন্তু 1971 সালের এই যেই বিমান ঘাঁটিগুলোতে যে অ্যাটাক করে পাকিস্তান, তার উপর ভিত্তি করে বানানো হয়েছিল। তো যাই হোক, যখন 3 ডিসেম্বর 1971 সালে পাকিস্তান ভারতের পশ্চিমাঞ্চলীয় বেশ কিছু বিমান ঘাঁটিতে অ্যাটাক করলো, এরপরেই ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে দিল। ঠিক এখান থেকে যুদ্ধটি বলা যায় ইন্দো পাক ওয়ার। তবে গেম চেঞ্জার ছিল 6 ডিসেম্বর। ভারত বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সেদিন, এবং ভারতীয় বাহিনী ও মুক্তি বাহিনী মিলে গঠন করে মিত্র বাহিনী বা যৌথ কমান্ড। তবে সবচেয়ে বিতর্কিত যে প্রশ্নটি, সেটি হচ্ছে 16 ডিসেম্বর নিয়াজি কেন ভারতের জেনারেল অরোরার কাছে আত্মসমর্পণ করলেন? কেন মুক্তি বাহিনীর প্রধানের কাছে তিনি আত্মসমর্পণ করলেন না? এর পেছনে আমরা 3টি সুনির্দিষ্ট কারণ খুঁজে পাই। 1 নম্বরে ছিল
জেনেভা কনভেনশন ও নিরাপত্তা। 1971 সালে বাংলাদেশ কিন্তু তখনও জাতিসংঘের সদস্য ছিল না। আন্তর্জাতিক আইনে মুক্তিবাহিনীকে পাকিস্তান বিদ্রোহী বা গেরিলা বাহিনী মনে করত। যদি তারা মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করত, তবে জেনেভা কনভেনশন অনুযায়ী তারা যুদ্ধবন্দী হিসেবে সুরক্ষা পেত না। তাদের বিচার হয়তো হতো বিদ্রোহী দমনের আইনে। পাকিস্তানি জেনারেল রাও ফরমান আলীরা জানতেন মুক্তিবাহিনীর হাতে পড়লে বা সাধারণ জনতার হাতে পড়লে তাদের 93,000 সৈন্যের মৃত্যু প্রায় নিশ্চিত। তাই কাইন্ড অফ নিজেদের প্রাণ বাঁচাতে তারা ভারতীয় সেনাবাহিনীর মতো একটি রেকগনাইজড আর্মির কাছে আত্মসমর্পণ করতে চাইলেন। 2 নম্বর কারণ হচ্ছে, মেজর সিদ্দিক সালিক তার উইটনেস টু স্যারেন্ডার বই লিখেছেন, পাকিস্তানি অফিসারদের জন্য বাঙালি বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণ করা ছিল চরম অপমানের। তারা ভারতীয় জেনারেলের কাছে স্যালুট করতে রাজি ছিল, কিন্তু যাকে তারা এতদিন মশা বাছিয়েও আসলে মনে করতো না, গালি দিত, তাদের কাছে অস্ত্র জমা দেওয়াকে তারা সামরিক অসম্মান মনে করত। 3 নম্বর কারণ, যদিও সেই স্যারেন্ডারে অরোরারও সই ছিল, কিন্তু তিনি সই করেছিলেন আসলে কিন্তু যৌথ কমান্ডের প্রধান হিসেবে, শুধুমাত্র ভারতীয় বাহিনীর প্রধান হিসেবে কিন্তু নয়। দলিলের টেক্সটে যদি আপনারা খেয়াল করেন, সেখানে কিন্তু ক্লিয়ারলি লেখা ছিল, সারেন্ডার অল পাকিস্তান আর্ম ফোর্সেস টু লেফটেন্যান্ট জেনারেল জাগজিৎ সিং অরোরা, জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ অফ ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস ইন দ্য ইস্টার্ন থিয়েটার। অর্থাৎ দলিলে বাংলাদেশের নাম স্বর্ণাক্ষরে লেখা ছিল। ভারত সেখানে কিন্তু একাই ছিল না। কিন্তু মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এমএজি ওসমানী কেন সেই মঞ্চে আসলে ছিলেন না? তাকে আনার জন্য কি অনুষ্ঠানটি কয়েক ঘন্টা পেছানো যেত না? এখানেই আমাদের মিলিটারি সাইকোলজি এবং রিয়েলিটি বুঝতে হবে। জেনারেল ওসমানী তখন আসলে ছিলেন সিলেটে তার হেডকোয়ার্টারে। তার হেলিকপ্টার আক্রান্ত হয়েছিল বলেও জানা যায়, কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এটার আসলে মূল কারণটি ছিল ব্লাডশেড ইন ঢাকা এড়ানো। ধরুন 16 ডিসেম্বর সকালেও ঢাকায় প্রায় 30,000 পাকিস্তানি সৈন্য ভারী অস্ত্রে সজ্জিত ছিল। তারা মানসিকভাবে হয়তো ঠিকই ভেঙে পড়েছিল, কিন্তু তারা আসলে বাংকার কিন্তু ছাড়েনি। জেনারেল জ্যাকব যখন নিয়াজির সাথে নেগোশিয়েট করছিলেন, পরিস্থিতি ছিল খুবই থমথমে। যদি ওসমানীকে আনার জন্য অনুষ্ঠান পেছানো হতো অথবা পাকিস্তানি ইগোতে আঘাত দিয়ে বলা হতো মুক্তিযোদ্ধাদের কাছেই সারেন্ডার করতে হবে, তবে তারা ডেসপারেট হয়ে স্ট্রিট ফাইট হয়তো শুরু করতে পারত। ঢাকা শহর হয়তো পরিণত হতো ধ্বংসস্তূপে, মারা যেত লাখ লাখ মানুষ। কারণ ধরুন স্যারেন্ডার হয়তো আজ হোক কাল হোক করতো, কারণ তারা আলটিমেটলি পারতো না। কিন্তু এই যে যদি 16 ডিসেম্বরে না করা হতো, যদি পাকিস্তানি বাহিনী ভয় পেয়ে যেত, হয়তো তারা সেদিন রাতেই একবারে গোটা ঢাকা শহর ছিন্ন বিচ্ছিন্ন করে দিত। যাই হোক, মিত্রবাহিনীর লক্ষ্য আসলে ছিল যে কোনো মূল্যে রক্তপাতহীন আত্মসমর্পণ নিশ্চিত করা। তাই ওসমানীর জন্য অপেক্ষা না করাটা ছিল একটা ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিক ডিসিশন। তবে অনেকে যে বলেন বাংলাদেশের কোনো প্রতিনিধি আসলে সেই অনুষ্ঠানে যেখানে স্যারেন্ডার করা হয় সেখানে ছিলেন না, এই তথ্যটি কিন্তু ভুল। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ.কে খন্দকার। এখন আসা যাক একটা সমসাময়িক কিন্তু বিতর্কিত প্রসঙ্গে। 2024 সালের 5ই আগস্টের ছাত্র জনতার বিপ্লবের পর অনেকেই 16 ডিসেম্বরের গুরুত্ব নিয়ে নতুন করে ভাবছেন। রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে এই তুলনাটি কিন্তু আসলে একটি ভুল তুলনা। কারণ 16 ডিসেম্বর 1971 ছিল ইন্ডিপেন্ডেন্স ফ্রম দ্য অকুপেশন, একটি ভিনদেশি দখলদার বাহিনীর থেকে ভূমি উদ্ধার। 16 ডিসেম্বর না থাকলে আজ আমাদের কোনো পাসপোর্ট থাকতো না, 5ই আগস্টের বিপ্লব করার মতো কোনো নিজস্ব ভূখণ্ড তো থাকতো না। এটি আমাদের অস্তিত্বের ভিত্তি। আর 5ই আগস্ট 2024 এটি হলো ডেমোক্রেটিক রিফরমেশন। এটি নিজের দেশের ভেতরের স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে বিজয়। এটি সেই বাড়ির সংস্কার বলা যায়। ভিত্তি না থাকলে যেমন সংস্কার সম্ভব নয়, তেমনি আবার সংস্কার না হলে ভিত্তিটি বসবাসের অযোগ্য হয়ে পড়ে। দুটি বিজয়িতা ভিন্ন প্রেক্ষাপটে হলেও সমান গুরুত্বপূর্ণ। 1971 সালে 16 ডিসেম্বর কেবল একটি দলিলে সই করাই ছিল না। পাকিস্তান চেয়েছিল ভারতের কাছে আত্মসমর্পণ করে নিজেদের পিঠ বাজাতে, কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস হলো সেই দলিলেই তাদের স্বাক্ষর করতে হয়েছে যেখানে লেখা ছিল ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশ ফোর্সেস। তারা চাইলেও বাংলাদেশকে অস্বীকার করতে পারেনি। এই বিজয় কোনো একক ব্যক্তির বা জেনারেলের ছিল না, এটি ছিল 30 লক্ষ শহীদের রক্তের এবং 7.5 কোটি মানুষের অদম্য ইচ্ছাশক্তির বিজয়। আমি আমার এই ভিডিও সমস্ত তথ্যের যে সূত্রগুলো সেগুলো অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং ফলো করুন। আর যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।